1971-এ ফের আপনারা বাংলাদেশ চান। আমি তো কখনো বলি নাই যে জামাতে ইসলামী ইসলামী দল না। অনেকেই বলার চেষ্টা করছেন যে সংসদে হচ্ছে, আমি যদি দুটি অধিবেশনই ধরি, যে সেখানে তারা বলছেন যে বাংলাদেশের জন্য যেটা জরুরি, খুব গুরুত্বপূর্ণ, মানুষের জন্য গুরুত্বপূর্ণ, সেই সব আলোচনা খুবই কম হয়। সেগুলো বাদ দিয়ে অন্যান্য আলোচনা অনেক বেশি সেখানে হয়। মানে সংসদ তাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। সংসদের প্রথম অধিবেশনটা দেখেন, প্রথম অধিবেশনটা শেষ হয়ে গেল। প্রথম অধিবেশনে আমাদের অর্জন ছিল স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের আলাপ, বিপক্ষের আলাপ, গুপ্ত সুপ্ত, এই সমস্ত আলাপ। এবং মানে আলাপগুলো এরকম হয়, বিশেষ করে আমি দেখলাম যে 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের আলোচনাগুলো এরকম হয় যে শেখ হাসিনা চলে গেছে মানেই বোধহয় মুক্তিযুদ্ধটা চলে গেছে, এরকম একটা বিষয়। তা নইলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে শেখ হাসিনা যে বয়ানটা যেভাবে দিতেছিল দীর্ঘ 16 বৎসর যদি ধরি, তার দিতে হয়েছিল কেন? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, পক্ষের শক্তি, এটা বলতে বলতে বিপক্ষের শক্তি চলমান 55 বছর যাবতীয় এই দেশে আছে। এই বিপক্ষের শক্তি আছে, এবং এই বিপক্ষের শক্তি মাসুদ কামাল যে কথাটা বলল যে এই বিপক্ষের শক্তি, এই মুহূর্তে বিপক্ষের শক্তি জামাত, এই জামাতকে নিয়ে বিএনপির তো যথেষ্ট দহরম মহরম অন্তরঙ্গতা ছিল এবং মন্ত্রী পর্যন্ত হয়েছিল। আবার যদি আওয়ামী লীগের দিকে তাকান, এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করে তখন কিন্তু এই স্বাধীনতা বিরোধী শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি সবাই মিলে আন্দোলন করেছে। আমার বক্তব্য একটাই, যে এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেটা, আপনি যত কিছুকেই কাজে লাগান না কেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিটা তো আপনারা ভাই কাজে লাগাইতে পারেন না। যখন আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা ঘ্রাণ পান, প্রয়োজন না হইলে গন্ধ পান। আর এই বয়ানটাই বা কিসের? 55 বছর যাবত আমরা এই ডিসপিউট দূর করতে পারলাম না কেন? এখন বললে হয়তো কেউ বলবে যে যেমন একই দেশে কয়দিনের ব্যবধানে বিচার হইল, আর তাতে আইসিটি কোর্টে কিছু লোকের মৃত্যুদণ্ড হয়ে গেল, আবার তাদেরই একজন খালাস পেয়ে গেল এই 5ই আগস্টের পরে। আমি কিন্তু বিষয়টা হচ্ছে যে তাহলে এই অল্প সময়ের মধ্যে ব্যবধানটা কি হলো? এই সমস্ত জিনিস আপনি চিন্তা করেন, তাতে মনে হয় যে আমাদের দেশের সব কিছু নিয়ন্ত্রণ হয় সরকার দ্বারা। কেন বলছি? এই যে সংসদে প্রথম অধিবেশন বললাম এইটা, আর দ্বিতীয় অধিবেশনে কি আলাপ হয়েছে আপনি শুনবেন। ওভেন, ওয়াশিং মেশিন, পর্দা ইত্যাদি লাগবে। হ্যাঁ, যারা গেছেন পার্লামেন্টে তারা নতুন, নাও বুঝতে পারেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাকে যখন সরকারি পক্ষ থেকে অতিমাত্রায় স্যাটার না কইরা তারা বলতে পারতো, যারা খুব অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, যারা নাকি নিজের দলের অস্তিত্ব বিলীন কইরা কোনো দলের পিছে ঘুরে ঘুরে এমপি হয়, তো তারা আবার খুব স্যাটায়ার করে বলতেছে আমি একটা মেশিন কিনে দিব। স্বরাষ্ট্রমন্ত্রী বললো আপনি একটা ওয়েব মার্কিও ব্র্যান্ড কিনে দিবেন, এইভাবে সলভ করুন। এটা কি তামাশার জায়গা নাকি? আমি ধরে নিলাম মাসুদ কামাল বোঝে না পার্লামেন্টে, আমি বুঝি। আমি বুঝলে আপনাতে এই ইগো অ্যান্ড স্যাটায়ার করার টেন্ডেন্সিটা কেন? আপনার কি কারণটা কি? আপনি বলতে পারতেন ইয়েস, আপনার আমার বন্ধুরা বা আমার সংসদ সদস্যরা নতুন আসছেন, এইটার জন্য প্রপার প্রসিডিউর হইল যে আপনারা পূর্ত মন্ত্রণালয় বা কনসার্ন যারা আছে তাদেরকে বলেন। এটা হবে রিপ্লাই। এটা তো পার্লামেন্ট না, এটা হইলো এমনি 2/3 মেজরিটি পাইছেন। 2/3 মেজরিটি পাওয়ার পর এই যে আপনি স্যাটায়ার করেন, হুকের, এই পার্লামেন্টের প্রয়োজন না। ইনফ্যাক্ট উই আর ওয়েস্টিং টাইম। কেন বলছি? আপনি এই অধিবেশন যে অর্থ কি, এটা হলো বাজেট সেশন, হ্যাঁ, আপনি মনে করেন বাজেট নিয়ে বহু বিরোধিতা হইলে কি হবে? কি আমি ব্যক্তি যেমন বলছি, এই বাজেট নিয়ে আমার কোনো আলোচনা নাই, সমালোচনা নাই, কারণ সরকার বাজেট যখন করছে সরকার জানে কিভাবে মিট আপ করবে। আমি একটা প্রস্তাব দিছি সরকারকে, আবারও দিচ্ছি প্রস্তাবটা, যে আপনি 2,500 টাকা করে যখন ফ্যামিলি কার্ডের টাকাটা দিবেন XYZ রে, যে কোনো গ্রামের মহিলা পাইলে খুশি হবে, কিন্তু আপনাকে তো বাস্তব চিন্তা করতে হবে। এই 2,500 টাকা পাওয়ার পর কি জমা রাখবে? খরচ করে ফেলবে। এই টাকাটা আপনি আর পাবেন না। এটা কোনো টেকসই সমাধান? আপনি 18 কোটি লোকের কার্ড দিয়ে সব, তাহলে তো সবারই কার্ড দিয়ে বসে থেকে আইডল থাকুক সবাই। বাস্তব সময় আমি বলছি যে 100 কার্ডে 2.5 লক্ষ টাকা হয়। 100 কার্ডে এই 2.5 লক্ষ টাকায় 50,000 টাকা দিয়ে ট্রেনিং দেওয়ান, আর 2 লক্ষ টাকা দিয়ে তাকে বহির্বিশ্বে পাঠান। কাকে? যে সমস্ত ফ্যামিলিতে
18, 20, 22, 25 বছর ছেলে মেয়ে আছে, কি হবে? 100 লোকের কার্ডে 2.5 লাখ টাকা দিয়ে যদি 50,000 টাকা ট্রেনিং দেন আর 2 লাখ টাকা তারা বিদেশ পাঠিয়ে দেন, তারপর যদি বলেন তুমি এই টাকাটা পর্যায়ক্রমে ফেরত দিবা, আমি নিশ্চিত সে ফেরত দিবে, যে কোনো ফ্যামিলির ছেলে ফেরত দিবে। তারপরে সে যা টাকা পাঠাবে সব ফরেন রেমিটেন্স, প্লাস ওই পরিবারটার দিকে আর তাকাইতে হবে না, এই সরকারের পিছন ফিরে তাকাতে হবে না। পরবর্তীকালে তার একটা ছোট ভাইকে সে নিয়ে যাবে, আপনি দেখেন টাকা ফেরত আসবে সব। এটা হলো একটা টেকসই সমাধান। এখন আপনি যদি না নেন, আপনি যদি মুখরোচক আলাপ করেন ফ্যামিলি কার্ড, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? এই জন্য বললাম এই পার্লামেন্টটা কেন প্রয়োজন নাই, কারণ আপনি যা খুশি তাই করতে পারেন, আপনার একটা ভোটের জন্য আপনার দিকে আমার তাকাইতে হবে না, এটা তো পরিষ্কার। একটা ভোটের জন্য যদি আমার কারো দিকে তাকাইতে না হয়, তাহলে ইউ আর ওয়েস্টিং টাইম। প্রতি মুহূর্তে 2,74,000 কিংবা অন্যান্যদের মতে 1,36,80,40,000 টাকা খরচ। ওয়াই? আপনি ভাবেন না প্রতি মিনিটে যদি আপনি 1.5 লক্ষ টাকা করে খরচ করেন, তাহলে কোথায় যাচ্ছি আমি, এবং এটার ইউজটা কি আমাকে বলতে হবে। আমি আবারও বলছি, পার্লামেন্টে কোনো ইউজ নাই, কারণ আমি যেটা উপস্থাপন করব তার জন্য কারো দিকে আমার তাকাইতে হবে না, একটা ভোটেরও প্রয়োজন নাই। সংসদে যেগুলো হচ্ছে, শুনেন, সংসদে কি হলে আমরা খুশি হব, এটা যদি আমাকেই জিজ্ঞাসা করেন, আমি যেটা বলবো সেটা হয়তো কালকে আবার আমি অস্বীকার করবো যে না এটা না, আরো কিছু চাই। সংসদে আমরা আসলে কি চাই আমরা জানি না। দেখেন, একটা কথা ভাবেন আপনি, 2014 পর থেকে 2024 পর্যন্ত 10 বছরে যে সংসদ আমাদের ছিল, এটা কি সংসদ ছিল আদৌ? কোনো একটা সরকারি দল ছিল, তার ধামা ধরা একটা বিরোধী দল ছিল। আসলে সংসদে যে একটা বাহাস হয়, সংসদে একটা বিতর্ক হয়, সংসদে যে মানুষের নানা ইস্যুজ নিয়ে কথাবার্তা হয়, এটি তো আমরা প্রায় বলতে গেলে ভুলে গেছিলাম। তো তার মধ্যে এটা যেটা আসছে, যতই আমরা বলি না কেন যে এটা আসলে লোক দেখানো, বিরোধিতা করে, তলে তলে সবই ঠিক, এই ধরনের নানা কথা বলা হয়, এই কথাগুলো যে একদমই ভিত্তিহীন, একদমই কোনো এটা কোনো কিছুই নাই বাস্তবের পেছনে, তাও আমি বলি না। আছে, অনেক কিছু আছে। বিএনপি এবং জামাতে ইসলাম তো আসলে খুব একটু যোজন যোজন দূরত্ব না, তারা তো একসঙ্গে ঘর সংসার করার লোক, তাই না? যে মিল মহব্বত তো আছেই কিছুটা, এবং বাইরে তারা সেটা দেখায়ও, ভিতরেও দেখায়, বাইরে বা কখনো বাইরে দেখায়, কখনো ভিতরে দেখায়, সবই আছে। তারপরেও এখানে কিন্তু কিছু আলাপ আলোচনা হয়। আমরা তো এই সংসদ অধিবেশনে বিভিন্ন কথাবার্তাগুলো, এগুলো তো আমরা টেলিভিশনের পর্দায় দেখতেছি, টিভিতে যেটা দেখি, যে কথাবার্তা শুনি আমরা, এগুলো যে একেবারে হাস্যকর, একেবারেই ফালতু, তা কিন্তু না। কিছু কিছু বিষয় হয়তো সংসদে আলোচনা না হলে ভালো হতো, এটা স্পিকার যিনি আছেন উনিও বলেন মাঝে মাঝে। সেগুলো তো মনে করেন এই সংসদের, আমার তো মনে হয় যে একটা বড় অংশ, প্রায় 70% মতো তো যারা আছেন তারা তো নতুন, তারা সংসদের রীতিনীতির অনেক কিছু হয়তো অতটা অবহিত নন, অথবা জানেন না, প্রথম প্রথম আসছেন, ভুলভ্রান্তি হচ্ছে, হয়তো একসময় ঠিকও হয়ে যাবে। কিন্তু তার উপরে আমি কিন্তু এই সংসদ নিয়ে খুব একটা আনহ্যাপি না। আমি পার্সোনালি খুব একটা আনহ্যাপি না। আমার কাছে মনে হয়েছে যে এরা আলাপ আলোচনা করছে, করুক না। অনেক সময় ছেলে মানুষের ঘটনা ঘটছে, বাজেট কি হবে না হবে, এটা দেখলাম যে আমির হামজা বাজেট নিয়ে একটা মন্তব্য করলেন, বললেন যে 5-6 হাজার কোটি হলে ভালো হতো। এখন উনি তো বললেন এভাবে, উনি হয়তো জানেন না, উনি হয়তো বাজেটটাই বুঝেন না, তারপরেও তো জনগণ তাকে ভোট দিয়ে পাঠাইছে, তাই না? জনগণের রায়কে তো আর আপনি অবমূল্যায়ন করতে পারবেন না। তারা হয়তো আগামী বাজেটে দেখবেন এই লোকে হয়তো অনেক অন্যরকম কথাবার্তা বলবে। যে আমার কথা হলো কি, শিখুক, অসুবিধাটা কি আছে? আর এমন কিছু তো আমাদের সংসদের অনেক কিছুই তো এখন পর্যন্ত মনে করেন খুব একটা, প্রথম অধিবেশন তো গেল আপনার ওই আগের সরকারের ওগুলিকে রিকগনিশন করতে করতেই, এখন এসে নিয়ে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। বাজেট আলোচনায় খুব আপনার একদম টু দা পয়েন্ট আলোচনা কে করছে বলেন? আমি তো দেখি যে বাজেট নিয়ে টু দা পয়েন্টে আলোচনা করতে গেলে একমাত্র আমার কাছে মনে হচ্ছে যেটা, এই যে ওদেরই এক সংসদ সদস্য রেজা কিবরিয়া, উনি কিছু কথাবার্তা বলছেন যেটা আমার কাছে ভালো লাগছে, যে উনি অর্থনীতি নিয়ে কথা বলছেন। বাজেট তো একটা অর্থনৈতিক বিষয়, তাই না? তো সেগুলো না হলে বাকি যা আছে, অনেকে বাজেট বক্তৃতা দিতে যায় নিয়ে নিজের এলাকার কথা বলতেছেন, এগুলো তো বলেও আবার অনেক সময় সুযোগ নিয়ে বলে। তো সব মিলে আমার কাছে যে একদম হতাশ হয়ে যাবো এখনই তা না, হয়তো আরো অনেক প্রত্যাশা ছিল, আরো অনেক প্রত্যাশা আমরা এখনো করে আগামীতে হয়তো তারা দেখতে পাবো। অ্যাডভোকেট দেখি না।
আচ্ছা, সংসদে আজকে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, আমি একটু সেই আলোচনার একটা মন্তব্য জানতে চাইবো। আজকে আমাদের প্রধান হেডলাইন যেটা, যে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে তিনি সংসদে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই বলেছেন, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, এই সময় অন্তর্বর্তী সরকারের 18 মাসে সবকিছু তদন্ত করতে দুর্নীতি কমিশনকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা আসলে কি মিনিং করতেছে? যে নির্দেশে দিবে, ধরেন দিল, দুদক এর কমিশন আছে কোনো? দুদকের কোনো কমিশন এখন আছে এই মুহূর্তে? দুদকের চেয়ারম্যান কে? চেয়ারম্যান তো নাই। দুদকের কমিশনার কে? কেউ আছে? কেউ তো নাই। নির্দেশটা পালন করবে কে? ওই দুদক, এই যে কমিশনের যে অধ্যাদেশ, সেটা তো আপনি পাশ করেন নাই। তাহলে পালনটা করবে কি? দুর্নীতি দমন কমিশন পাশ করছেন? শুনেন, এগুলি না শুনতে ভাল লাগে, এটার তো কোনো কার্যকারিতা নাই। দুদক অধ্যাদেশটা যেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অনেক খারাপ কাজ করছে, দুই একটা তো কাজ মোটামুটি ভালোই ছিল। দুদক আপনি কি কারণে অধ্যাদেশ বাতিল করে দিলেন? যে এটা হলো গিয়া যে বলতেছেন যে না, আমরা আরো নতুন করে ভালো করে বানাবো। পোক্ত করে আনবো। আচ্ছা, পোক্ত করে বানান, আপনি বানান পোক্ত করে। বিচার বিভাগ আরো পোক্ত করবেন, অনেক ভুল আছে, অনেক খামতি আছে, আরো ভালো করবো, এটা বাদ। বিচার বিভাগ পৃথিবীর কারণে তো কাজ শুরু হয়ে গেছিল রে ভাই, এবং আলাদা বিচার বিভাগের সচিবালয় শুরু হয়ে গেছিল, তো ওটা আপনি বাদ দিয়ে দিলেন। তো বাদ দেওয়ার বদলে কোর্ট এখন চালু থাকলো আওয়ামী লীগেরটা। তার মানে আপনি আওয়ামী লীগেরটাকে বেটার বলতেছেন। আওয়ামী লীগেরটাকে এটার যে বেটার ছিল, আপনি এটাকে বাস্তবায়ন করেন, যেহেতু এটা কাজটা শুরু হয়ে গেছে, বাস্তবায়ন করতেন, করে তারপরে আপনি এটাকে একবার চেঞ্জ করতেন, কোনো প্রবলেম তো ছিল না। এটা যদি যেমনি আছে, আপনি খালি অধ্যাদেশ যদি বাস্তবায়ন করতেন, রেটিফাই করতেন, তাহলে অটোমেটিক্যালি চলতে থাকতো। পরে আপনি এটা আবার চেঞ্জ করতেন, চেঞ্জ করে আরো বেটার কিছু করতেন। কিন্তু আপনি এটা পূর্ণাঙ্গ বেটার হয় নাই, অতএব আমরা আবার কেচে গুন্ডুস করবো, আবার প্রথম থেকে শুরু করব। এটা কোনো কাজের কাজ হয়েছে? দুদকের ব্যাপারটা আপনি দেখেন, দুদকের জন্য তো দুদক কিভাবে আপনি গঠন করবেন? ইলেকশন কমিশন গঠন করছেন আগের নিয়মে, এবং আগের নিয়মে গঠিত ইলেকশন কমিশন তো সামনে স্থানীয় সরকার নির্বাচন করবে। তাহলে আপনার ওটা করে লাভটা কি হলো? সংস্কার করে লাভটা কি হলো? নির্বাচন ব্যবস্থা সংস্কার করে লাভটা কি হলো? আপনি এখানে যতগুলি কাজ সংস্কার, সব সংস্কার যে আপনি একদম হাওয়ায় উড়াই দিবেন তা তো না। অনেকগুলো না আপত্তি আসছিল, অনেক প্রক্রিয়া না আপত্তি ছিল, কিন্তু কিছু কিছু ভালো কাজ তো সেখানে হয়েছে রে ভাই। তো সেগুলো যেগুলি ভালো হয়েছে ওগুলো আপনি নেন। আপনি 31 দফা, আপনি 31 দফা তো আপনার কাজ করতেছে না। আপনি যে 31 দফাটা করছেন বিএনপির, 31 দফার কি সবগুলো কার্যকর হয়েছে? কবে হবে? 4র্থ বছরে যে করবেন। আপনি এখনই করছেন না কেন? দুদক কেন আপনি আগের মতো ওই সার্চ কমিটি করতেছেন? তো এই দুদকের মধ্যে আপনার স্বরাষ্ট্রমন্ত্র বলে, এই বলার মূল্য কি? এটা কি সরকারের নতুন কোনো অবস্থান কিনা? আমি জানি না কি বলতে, মানে একবার যে যার যা মনে হয় সে তা বলে, আমার ধারণা আর কি। এদের মধ্যে কোনো যে কোঅর্ডিনেশন থাকা যেটা আছে বলে আমার কাছে মনে হয় না রে ভাই। একজন লোক দেখেন, এর মধ্যে আপনি দেখছেন যে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে যদি কেউ দুর্নীতি করে থাকে, এটা মামলা করার জন্য দুদককে বলতে হচ্ছে কেন? একজন লোক তো হাইকোর্টে একটা নিয়ে গেছিল, আবেদন নিয়ে গেছিল না, ওটা তো আপনি গ্রহণই করলেন না কেন? গ্রহণ করলেন না কেন? টিকার সময় টিকার ওই ঘটনা এখন হঠাৎ করে জানা গেল যে আপনার ধর্ম উপদেষ্টা উনি 82 লাখ টাকা খরচ করছেন। আরে ভাই, এত এত লোকগুলি, এই যে প্রায় 700-800 লোক মারা গেল, ওইটার চেয়ে কি এই 82 লাখ টাকা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? তখন তো বললেন না, এখন বলতেছেন কেন? ঠিক আছে, আপনারা দেখেন যারা যারা খরচ করে, দেখলাম সালেউদ্দিন আহমেদ সাহেব, মানে কিছু লোক কেন খুব ভালো মনে করতাম, দেখি তারাও মোটামুটি আজান দিয়ে খরচ করছে গভর্নমেন্টের টাকা, সরকারি মাল। আমি মন্ত্রী হয়েছি, অতএব আমি এটা পাই। আরে ভাই, আপনি তো পান, আপনি তো মন্ত্রী, আপনি উপদেষ্টা তো ভাই, আপনি একটা অন্তর্বর্তীকালীন সময় আসছেন, আপনি উপদেষ্টা না হলে আপনি আপনার ট্রিটমেন্ট, আপনার নিজের ট্রিটমেন্ট নিজে করতেন না? করতেন তো, এটা করতে গেলেন কেন? এটা আপনার একটু লাজ লজ্জাও নাই? আপনি গরিব, গরিব আপনি। সালাউদ্দিন সাহেব কি গরিব নাকি? দরকারটা কি তার করার? তো এগুলি উপদেষ্টা সালাউদ্দিন সাহেবের কথা। হ্যাঁ, আমি ওর কথা বলতেছি। তারপরে মানে উনিও করছে প্রায় 81 লাখ টাকা খরচ। আর নূরজাহান বেগম ওটা তখন আসেই নাই, ওনার তো আসলে ক্যান্সারের চিকিৎসা, ওটা তো আরো এক্সপেন্সিভ, ওটা কত টাকা এখনো মানে জানা যায় নাই। প্রত্যেকটা শুনেন, অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল, যারা এই যে আপনার বিভিন্ন রকম পাওয়ারফুল লোক যারা ছিল আর কি,
দাপটের সঙ্গে ঘুরে বেড়াইতো দেশের বিদেশের যারা ছিল, এদের প্রত্যেকটা লোকের কর্মকাণ্ড এগুলি তদন্ত করা উচিত। তারা কে কত টাকা খরচ করছে তদন্ত করা উচিত। তারা যেটা করছে এটা ঠিক করছে না অন্যায় করছে এটা জাতির সামনে দেখানো উচিত। খরচ যেটা করছে এটা যদি অন্যায় না হয় তাও জাতির সামনে দেখানো উচিত। আমরা দেখতে চাই যে তারা আমাদের এখানে 18 মাসে কি এমন কাম করছে এবং এই কামের বিনিময়ে তারা কি পরিমাণ টাকা অপচয় করে গেছে নাকি টাকা সাশ্রয় করছে, যেটাই করুক আমরা দেখতে চাই। আপনার কাছে একই প্রশ্ন আসলে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি তদন্তে দুদককে নির্দেশ দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর যে অনুরোধ, এটা কি বিএনপির নতুন কোনো অবস্থান কিনা? না না, আপনি বলেন দুর্নীতি দমন কমিশন যে অধ্যাদেশটা ছিল সেটা তো আপনি পাশ করলেন না। তা পাশ না করলে এখন আছে কি, মানে বিচারটা করবে যে কৃষি আছে কি? আপনি একটা বিচার বিভাগকে যদি স্বাধীন থাকতে না দেন, কেন বলছি, আপনি মাসুদ ভাই বললো যে 31 দফা, 31 দফার দুইটা কথা আমি বলি। 1 নম্বর, সংবিধান সংস্কার কমিটি বানাবে, খেয়াল আছে মাসুদ ভাই? সংবিধান সংস্কার, আমি আবারও রিপিট করছি, মহাজ্ঞানীরা সংশোধন নিয়ে চিৎকার করেন, অন্য শব্দটা ব্যবহার করেন, সংবিধান সংস্কার করবেন। সংস্কারের শয়ের কাজ দিয়ে আপনি যাচ্ছেন না। দ্বিতীয় অধিবেশন কিন্তু চলতেছে আমার। তারপরে আসেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবেন, 31 দফার ভিতরে আছে। 25 বছর ধরে এটা নিয়ে চিৎকার হইতেছে। তারপরে যখন এটা হওয়ার পর করলেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা এসে বন্ধ করে দিলেন। তো পরিষ্কার আপনারা বিচার বিভাগকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন, এবং আপনাদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন এবং সেটা তার প্রমাণও আছে। 19 ডিসে রামিসা হত্যার বিচার হয়ে গেল, এ পর্যন্ত 100 ধর্ষণের ঘটনা আছে। 19 দিনে তার বিচারটা হয়ে গেল, ওগুলা হচ্ছে না, ম্যাচিং হয় না। তো আপনি 19 দিনে একটা বিচার করে ফেললেন, আমি বিচার নিয়ে প্রশ্ন করতেছি না, বিচার আদালত করছেন, কিন্তু ডাইরেকশনটা, ইনফ্লুয়েন্সটা ছিল নির্বাহী বিভাগের। এবং রামিসা হত্যার রায়ের পর কিন্তু তার পিতা বলছে যে প্রধানমন্ত্রীর নির্ধারিত যে সময় তার ভিতরে বিচারটা হয়েছে, তার মানে নির্বাহী বিভাগ যে সময়টা বেঁধে দিছে তার ভিতরে হয়েছে। ভালো কথা, হয়েছে। 14 বছরে একটা মামলার পুলিশ রিপোর্ট হয় না সাগর রুনির, এটা কি ম্যাচিং করে? বিচার বিভাগের সাথে ম্যাচ হয়? একটা 19 দিনই বিচার হয়ে গেল, আর একটা পুলিশ রিপোর্ট 14 বছরে হয় না, এটা তো ম্যাচ হয় না। এখন আসেন, দুর্নীতি দমন কমিশনের কাছে ডাইরেকশন দিতে বলছেন কোন সরকার? এই যে অন্তর্বর্তীকালীন, আলহামদুলিল্লাহ করেন, কোনো দুর্নীতিতে আমরা ছাড় দিতে রাজি না, কিন্তু ক্যাটাগরিক্যালি আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো সেই 16 বছরের দুর্নীতির ইতিহাস আছে, 16 বছরের দুর্নীতি, ওটা তো বিচার হচ্ছে, ওটার বিচার হচ্ছে, অনেক হচ্ছেও না। কি বিচার হচ্ছে আপনি বলেন না? 19 দিনে রামিস হত্যার বিচার হয়ে গেল। বাংলাদেশটা কোথায় গেছে জানেন? ভেরি সিম্পল, আপনি ব্যাংক লুট হয়েছে, ওই পুলিশ রিপোর্ট কই, তাড়াতাড়ি যা কিছু হওয়ার হবে। আচ্ছা, তারপর আপনার ধর্ষণ, আপনার বিচার হচ্ছে কোনটা? হেলমেটের জন্য কিন্তু পুলিশ ধরছে, আমি ধরাটা অপরাধ ধরতেছি না। আপনি ওইগুলার সাথে যদি তুলনা করেন, মাথা হেলমেট না কোনো অপরাধ, মরে গেলে মরে দেবো আমি, আপনার কি এত ভালোবাসা? আপনি হেলমেটের জন্য এটা 50 পিস ইয়াবার জন্য থানায় যান, আপনি প্রত্যেকদিন থানায় খোঁজ নিবেন যে কারা ইয়াবার আসামি হয়। আপনি দেখেন, ওরা কিন্তু ইয়াবা বানায়ও না, কিচ্ছু না, কয়টা ইয়াবা বেইছে সাইডটা ভাত ডাইল খায় অথবা নিজেও খায়। আসলে কোত্থেকে আনে কারা? অবশ্যই বাংলাদেশে তারা রাঘব বোয়াল, তাদের ফরমার এমপির নাম আছে। আজকে গয়েশ্বর রায় সাহেব বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে এইগুলি ঢোকে। ভেরি স্যাড। তো আপনি যখন একজন সংসদ সদস্য বলতেছে, সেখানে আপনার ওপিনিয়নটা কোথায়? আপনি মোহাম্মদপুরের দিকে তাকান, আপনি ফুল স্টপ দিতে পারতেছেন না, এটা নাকি সবচেয়ে বড় সন্ত্রাসী এলাকা, কই থামছে? সেজন্য বলছি, এইবার আসেন, আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের বিচার করতে বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির বিচার করুন। সবচেয়ে ভালো 2টা লোক তাহলে আপনারা পাইছেন, এর কি কোনো দুর্নীতি নাই? যাদের বিরুদ্ধে আপনারা ইলেকশনের আগে চিৎকার করে বললেন খলিল সাহেবের পদত্যাগ দরকার, সে যে বহাল তবিয়তে পররাষ্ট্রমন্ত্রী, তার কি কোনো দুর্নীতি নাই? তেলে আশিক, বিডার আশিক, তাকে আপনার চায়না পর্যন্ত নিয়ে গেলেন, তাহলে তার কি কোনো দুর্নীতি নাই? কথার কথা বলছি, তাহলে 2জন ফেরেশতা ছিল। আমি কিন্তু এর আগে একটা টকশোতে বলছি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা সুপার সিদ্ধান্ত নিছেন, খলিল সাহেবের মতো
লোকরে উনি পররাষ্ট্রমন্ত্রী পান, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু আজকে যে আপনি দুর্নীতির কথা বলতেছেন, তাহলে যেই সরকারের লোকের পদত্যাগ কামনা করলেন তার সাথে সহাবস্থান করেন কেমনে? কয়দিন পর কি আবার জামাতের মতো গন্ধ পাবেন তার গায়ের থেকে? চেঞ্জ দিস থিওরি, এগুলো এখন চলে না, 1 নম্বর। 2 নম্বর, আপনার ডাইরেকশন দিতে হবে কেন? পার্লামেন্টে আইন পাস করেন না, 2/3 মেজরিটি আছে, চ্যালেঞ্জ করলাম, করেন না কালকে সকালে, যে অপরাধী যেই হোক, দুর্নীতি যেই করুক, কোনো স্যাংশন লাগবে না, কোনো অনুমোদন লাগবে না। যেমন ধরেন আমি একটা আমলার বিরুদ্ধে মামলা করব, অফকোর্স আমলার বিরুদ্ধে আমি মামলা করব, আজকে যে বায়োনিক যুগ, আরে কি কয়, ডিজিটাল যুগ, হ্যাঁ, প্রত্যেকটা লোকে নানান কৌশলে তাদের অপরাধ ডকুমেন্টারি করতে পারবে। আমি নিশ্চিত করে দিচ্ছি, যদি সাহস থাকে পার্লামেন্টের লোকের, 2/3 মেজরিটি আপনি আছেন, কালকে টাইম পাস করে দেন না, কোনো স্যাংশন লাগবে না। আমরা খোঁজ নিতে থাকবো দুর্নীতিকে করে, দেখবেন ডকুমেন্টারি একটা মামলা দায়ের করে দিব। স্যাংশন নিতে হবে কেন? দুর্নীতি করলাম আমি, আমার জন্য আপনি স্যাংশন নিতে আসবেন ইনডাইরেক্ট আবার আমার কাছে। আমি কি অনুমতি দিব যে তদন্ত করেন? আমি কি অনুমতি দিব? আপনি বলেন দিব নাকি? তো সে কারণে আমি বলতেছি, তারপরে আসেন আপনি যে শুধু যদি ওই একটা কাজ করেন, যে একটা আইন করে দেন যে কোনো অনুমতি লাগবে না, দুর্নীতির তথ্য যে পাবে সেই মামলা, আপনি নিশ্চিত থাকেন 80% ঠিক হয়ে যাবে, 80% ঠিক হয়ে যাবে। পুলিশের বিরুদ্ধে মামলা করবো আমরা ডকুমেন্ট নিয়ে, মনে করেন আমলার বিরুদ্ধে মামলা করব, এবং এই যুগে কেউ ফাঁকি দিতে পারবে না।